আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা নির্বাচন আজ। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর ২ লাখ সদস্য। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। ভাইয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ। প্রেসিডেন্ট রাইসি নিহতের ঘটনায় ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক। শোকার্ত সিরিয়া লেবাননেও শহীদকে স্মরণ। এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির প্রধান কৌশলী গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। রাফার আশপাশে হামলা জোরদার করেছে ইসরায়েল। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ দ্বিতীয় ধাপে ১০ জেলার ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান সহ ৩টি পদের প্রার্থী ১,৮২৪ জন। ১৫৬ উপজেলায় মোট ভোটার ৩,৫২,৪,৭৪৮ জন। ২৪টি উপজেলায় ভোট হবে ইভিএমে। ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ২ লাখ সদস্য। দ্বিতীয় দফার উপজেলা ভোটে কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভোটের পরিবেশ না থাকায় বান্দরবনের রুমা উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। একই সাথে মামলা এবং মৃত্যুজনিত কারণে ৩ উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশ অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সহায়তা করেছেন। বিভিন্ন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তার ব্যক্তিগত স্বার্থে ঘুষ নিয়েছিলেন। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিন সহ অন্যান্য কর্মকর্তাদের নিহতের ঘটনায় ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই শোক ঘোষণা করেছেন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবেরকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। রাইসির মৃত্যুতে সিরিয়া এবং লেবাননেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা থাকায় ২৮ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসির প্রধান কৌশলীর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আবেদনকে জঘন্য হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিচার আদালতের কৌশলীর পদক্ষেপকে উদ্ধত্ত হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আইসিসির পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন। তবে পশ্চিমা দেশগুলো এর নিন্দা জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। রাফার আশেপাশে হামলা জোরদার করেছে ইসরায়েল। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। অপরিকল্পিতভাবে জমিতে সার প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, কমছে ফসল উৎপাদন। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে মাটি তার ফসল উৎপাদনের ক্ষমতা হারাবে। সম্প্রতি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট।
অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূতভাবে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বছরে লোকসান হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা। মাত্রাতিরিক্ত বালাইনাশক প্রয়োগে ফসল উৎপাদনও কমছে। সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন এলাকার কয়েকজন কৃষক মাটির গুণাগুণ পরীক্ষা করে ফসল উৎপাদন শুরু করেছেন। ভালো ফলনও পেয়েছেন তারা। আমি 30% জায়গা আবাদ করছি। আমার জমিতে আগের তুলনায় এই বছর সারের কম খরচ হয়েছে এবং ফলন বৃদ্ধি হয়েছে। মাটি পরীক্ষা করার আগে যে ফসল আমরা উৎপাদন করতাম দেখা যায় আমাদের খরচটা অনেক বেশি হইতো, আর মাটি পরীক্ষা করার পরে আমরা যে ফসলটা উৎপাদন করলাম তাতে দেখা যায় খরচ অনেক কম লাগে। মাটির গুণাগুণ পরীক্ষা করতে জেলা সদরে যাওয়া কৃষকের জন্য কষ্টকর। উপজেলা পর্যায়ে বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাটির গুণাগুণ পরীক্ষা করার দাবি জানিয়েছেন কৃষক। এতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফসল আবাদ করা সম্ভব হবে। নিয়ম মোতাবেক আবাদ করাতে ফসল আমরা 25 থেকে 30% বৃদ্ধি পাইতেছি। পোকামাকড়ের যে উপদ্রবটা ছিল ওর থেকে এখন অনেকটা কমে গেছে। দেখা যাচ্ছে যে ফলন আর অনেক বৃদ্ধি হচ্ছে, আগের তুলনায় অনেক ভালো। প্রতি বছর দেশে চাল ও গম সহ 5 কোটি মেট্রিক টন শস্যজাতীয় খাদ্য প্রয়োজন। আবাদ হচ্ছে 4 কোটি মেট্রিক টন। সঠিক নিয়মে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে 5 কোটি মেট্রিক টন খাদ্যই দেশে উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। মাটি পরীক্ষা করে যে আবাদ করেছি এখানে প্রায় আমাদের 15 থেকে 20 ভাগ সার কম লেগেছে, অর্থাৎ সারের অপচয় কম হয়েছে। অন্যদিকে আমাদের ফলন প্রায় 20 থেকে 30 ভাগ বৃদ্ধি পেয়েছে। আমরা যে জমিতে ধান কাটলাম আজকে, সেই জমিতে আমাদের ফলন আমরা পেয়েছি 1 হেক্টরে প্রায় 8 টন। এটা বৃধান 89 ছিল। এটা আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমরা পেয়েছি। জেলার কৃষকদের ধারণা, বেশি করে সার ও কীটনাশক প্রয়োগ করা হলে ফসলাবাদ বেশি হবে। এ ধারণা পাল্টে দিতে মাঠ পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম বাড়াতে কৃষি বিভাগকে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি দিনাজপুরের রামসাগর দিঘির শান্ত শীতল জলের বিশালতা, চারপাশের বৃক্ষরাজির ছায়া সুনিবিড় অপরূপ সৌন্দর্য আকর্ষণ করে দেশ বিদেশের পর্যটকদের। বছর প্রায় সবসময় পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে রামসাগর। তবে জীববৈচিত্র্য সমাহার হলেও এই দিঘি এখন অপরাধী ও মাদকসেবীদের অভয়ারণ্য। শাহ আলম শাহীর তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। সাগর নয়, তবুও নাম সাগর। দেশের সবচেয়ে বড় এই দিঘির সৌন্দর্যের বিশালতা সাগরের মতোই। দিনাজপুর শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে রামসাগর দিঘির অবস্থান। জনশ্রুতি আছে, প্রচণ্ড খরায় প্রজাদের পানির চাহিদা পূরণে রাজা রামনাথ রায় 1750 থেকে 1755 সালে প্রায় 1.5 লাখ শ্রমিক দিয়ে এই দিঘি খনন করেন। 2001 সালে রামসাগর ঘিরে গড়ে ওঠা বনকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেয় সরকার। দিঘির স্বচ্ছ জলরাশি আর ছায়া সুনিবিড় প্রকৃতি, গাছে গাছে বিভিন্ন পাখির বিচরণ এবং উঁচু নিচু টিলার অপরূপ নৈসর্গ নিমেষেই মুগ্ধ করে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের। আছে মিনি চিড়িয়াখানাও, হরিণ, নীলগাই, বানর, অজগর আর পাখির সমাহার চিড়িয়াখানায়। তবে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দিনাজপুরের ঐতিহাসিক এই দিঘি ঐতিহ্য হারাতে বসেছে। পর্যটকরা যারা আসে, পর্যটকদের জন্য আরেকটু নিশ্চয়তা দরকার। এই ঐতিহ্য মূলত নষ্ট হয়ে গেছে, নিরাপত্তা নাই। এই একটা ছেলে একটা মেয়ে বসে যদি কোথাও একটু গল্প সল্প করছে, বসে থাকতেছে। এখানকার কিছু প্রতিবয়ী ছেলেপেলেরা আসে, বাস ধরে ধারান, চেন, আংটি, ঘড়ি টড়ি কাটে নিয়ে চলে যাচ্ছে। রামসাগরও বড় বড় পাহাড় ছিল, সেটাও ধ্বংস করে দিচ্ছে। এখনো মোটামুটি ঠিকই আছে। একটা ভালো মানুষের পর্যটন কেন্দ্র ছিল, মানুষ সেখানে পিকনিক করতে যেত, ভ্রমণ কেন্দ্র ছিল। সেই জিনিসটাকে এইভাবে যদি নষ্ট করে দেয় তাহলে এটা খুব মর্মান্তিক হবে। যেমন মাতাসাগর ধ্বংস করে দেওয়া হয়েছে, সুখসাগর একটা ছিল বেঁচে, সেটাও যদি এইভাবে ধ্বংস হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হবে। পরিবেশের জন্য তো হবেই, কিন্তু দিনাজপুরে যে একটা ঐতিহ্য ছিল, দর্শনীয় স্থান, সেই জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত তো হবেই স্বাভাবিক। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সেই সাথে রামসাগরের ঐতিহ্য ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি না হয় সেজন্য
জেলা প্রশাসনের উদ্যোগে এখানে ইতিমধ্যে কয়েকটি জায়গায় ইকো পার্ক ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্টের ব্যবস্থা, এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আশা করি যে এটা আমাদের যে দিনাজপুরকে আরও পর্যটন প্রেমীদের কাছে আকর্ষণ জানাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের ঐতিহাসিক এই নিদর্শন ধরে রাখতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ পর্যটক সহ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।